হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, একটি বারও এই সমস্ত ছাত্র বা যারা নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে নাই, দুঃখ প্রকাশ করে নাই, এবং একটি বারও এইটা বিষয় নিয়ে আলোচনা করে নাই। সেনাপ্রধানও করেন নাই, পুলিশের আইজিপিও করেন নাই, র্যাবের ডিজিও করে নাই। তাহলে এখানে র্যাব প্রকাশ্যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করেছে। সেখানে উনি ডিজি উনি বলেছেন যে আমার কাছে ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে, র্যাব হেলিকপ্টার থেকে গুলি করে নাই। সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি এবং আরো প্রকাশ্যে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এটা বেসরকারি হিসাবে এই হত্যাযজ্ঞ 500 ছড়িয়ে গেছে। এবং এটা তো আমরা জানি, 500 প্রধানমন্ত্রী হোক উনি অবৈধ প্রধানমন্ত্রী, হোক উনি অসাংবিধানিক প্রধানমন্ত্রী, কিন্তু উনি তো 18 কোটি জনগণকে প্রতিনিধিত্ব করছে। তা 18 কোটি জনগণকে প্রতিনিধিত্ব করছে, এখন উনি যদি এইভাবে হুমকি দেয় বা হুঙ্কার দেয়, তো তার মানে উনি তো প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধ এখনো কন্টিনিউশন আছে। এবং ওবায়দুল কাদের ওনার প্রধান সেনাপতি ওবায়দুল কাদের সাহেবেরও বক্তব্য যে এ যুদ্ধ আরো লম্বা সময় ধরে চলবে, কারণ জামাত বিএনপি ঘাপটি মেরে আছে, যে কোনো মুহূর্তে আবার ভয়ঙ্কর হামলা চালাতে পারে এবং দেশের পরিস্থিতি খারাপ হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে সেনাবাহিনী নামানো হলো, কারফিউ দেওয়া হলো, এবং এবং বিবিসি বাংলা বা আমাদের আন্তর্জাতিক যে মিডিয়া, সে মিডিয়ার ভাষ্য অনুসারে প্রায় 200 লোককে হত্যা করা হয়েছে। যদিও এটা প্রথম আলোতে এসেছে, প্রায় 200 ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যদিও বেসরকারি হিসাবে এটা 400 থেকে 500। আজকেও আমরা খবর পেলাম যে হাতিরঝিলে প্রায় 100-র উপরে ওখানে লাশ হাতিরঝিলে পড়ে আছে, এবং হাতিরঝিলে যে পানিতে পড়ে আছে এবং ওখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং আপনি দেখেন যে এই যে হত্যাযজ্ঞটা ঘটানো হলো যে শেখ হাসিনার নির্দেশে কারফিউ, শুটের সাইট এবং সেনাবাহিনী নিয়োগ করা হলো। এবং এই হত্যাযজ্ঞটা যখন 200, 300, 400 হত্যাকাণ্ডের শিকার হয়ে গিয়েছে, তখন শেখ হাসিনা তার গোয়েন্দা সংস্থা, পার্শ্ববর্তী দেশ রওয়া, তখন ভাবলো যে এই 400-500 লাশ তাহলে এটা ডিসপার্স করবে কিভাবে, এটা লুকাবে কিভাবে। ওই মুহূর্তে তখন তারা সিদ্ধান্ত নিল যে এক কাজ করো, তাহলে বিটিভির একাংশ তোমরা আগুন লাগিয়ে দাও, আর ইন্টারনেটটা বন্ধ করো। ইন্টারনেটে যে ফাইবার অপটিক্স বা ফাইবার কেবল যেখান থেকে ইন্টারনেটের সোর্সিংটা আসে, ওটা বন্ধ করে দাও। আর যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশনে না আসতে পারে, ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতে আন্দোলনকারীরা না আসতে পারে, তাহলে মেট্রো রেল এবং এক্সপ্রেস ওয়ে যেখান থেকে স্টার্টিং, এটা তোমরা আগুন লাগিয়ে দাও। তাহলে সেই ক্ষেত্রে জনগণকে একটা বিশ্বাস করানোর কারণ থাকবে যে সরকারি স্থাপনা আগুন লাগানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, এই কারণে বিটিভিতে আগুন লেগেছে, এই কারণে বিটিভির সাথে কিন্তু সকল মিডিয়া কিন্তু সম্প্রচারের সম্পর্কযুক্ত। তাহলে সেক্ষেত্রে জনগণকে বোঝাতে সক্ষম হবে যে বিটিভিতে আগুন লাগানো হয়েছে, এই জন্য সম্প্রচার বন্ধ। আর ইন্টারনেটে যে ফাইবার অপটিক্স বা ফাইবার কেবল, এটা তো আন্দোলনকারীরা আগুন লাগিয়ে দিয়েছে, এই জন্য ইন্টারনেট বন্ধ আছে। আর আমি যেমনটি বললাম যে মেট্রো রেল এবং এক্সপ্রেস ওয়ে যাতে আন্দোলনকারীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঢাকা শহরে আসতে না পারে, এটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এটা করা হয়েছিল কেন? এটা করা হয়েছিল আসলে লাশগুলো গুম করার জন্য। কারণ যদি ইন্টারনেট দিয়ে দেয় এবং মানুষ যদি স্বচক্ষে এই শত শত লাশ যদি দেখে, এবং ছোট ছোট বাচ্চাদের, এবং আমরা যেগুলো পত্রিকা দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সেখানে কিন্তু স্কুলের বাচ্চাও কিন্তু আছে, 8-9-এ পড়ার বাচ্চারাও আছে। এবং সেনাবাহিনী বলছে, পুলিশ ওই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবি, তারা কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কিন্তু গুলি করেছে। এবং আমরা একটা দেখেছি, একজন লেফটেন্যান্ট কর্নেল ওই যে রিদওয়ান, সেও কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কিন্তু গুলি করেছে এবং গুলি চালিয়েছে। তা মানুষ খুব আশা করেছিল যে সেনাবাহিনী আসলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এবং সেনাবাহিনীর যে ঐতিহ্য এবং সেনাবাহিনীর যে সফলতা, সেনাবাহিনী সাধারণত কোন শাসকের নিয়ন্ত্রণে থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করে না। সেনাবাহিনী একটা নিরপেক্ষ ভূমিকা নেয়, এবং নিরপেক্ষ ভূমিকা যদি সেনাবাহিনী নিত, তাহলে এত হত্যাকাণ্ড, এত হত্যাযজ্ঞ হতো না, এবং সেক্ষেত্রে জনগণের বিজয়টা হতো। কিন্তু সেক্ষেত্রে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি এবং আরো প্রকাশ্যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এবং এটা বেসরকারি হিসাবে এই হত্যাযজ্ঞ 500 ছড়িয়ে গেছে। এবং এটা তো আমরা জানি 500 লাশ, কিন্তু আপনি বিভিন্ন হাসপাতালগুলোতে যদি যান,
সেখানে কিন্তু হাজার হাজার অসুস্থ অসুস্থ আছে এবং তারা পঙ্গুত্ব বরণ করেছে, এবং এদের অনেকেই কিন্তু তারা চাকরি জীবনে কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। এবং এটা আমাদের বাংলাদেশের এই যে যুব সমাজের যে কি পরিমাণ ক্ষতি হলো, এটি আসলে কোনো ভাষায় প্রকাশযোগ্য নয়। এখন আসেন, এই যে গতকাল আপনি দেখেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আবার চার বাহিনীর প্রধান, বিশেষ করে 3 বাহিনীর প্রধান, তিনারা কিন্তু বক্তব্য দিয়েছেন। এই যে র্যাবের ডিজি, পুলিশের আইজি এবং সেনা প্রধানের বক্তব্য। আসেন আমরা একটু তাদের বক্তব্য নিয়ে আলোচনা করি। আমাদের সাংবাদিক ভাইয়েরা র্যাবের ডিজিকে জিজ্ঞাসা করেছে যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে। র্যাবের ডিজি ব্যারিস্টার হারুনা রশিদ উনি বলেছে, না আমার কাছে প্রমাণ আছে যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করে না। যেখানে আমাদের সোশ্যাল মিডিয়াতে শত শত ভিডিও ভাসছে যেখানে র্যাব প্রকাশ্যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করেছে, সেখানে উনি ডিজি উনি বলেছেন যে আমার কাছে ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে, র্যাব হেলিকপ্টার থেকে গুলি করে নাই। আর আমাদের আইজি সাহেব, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যে হুঙ্কার, মানে যে ভাষায় যে যিনি হুঙ্কার দিলেন, সাধারণত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে আমি গত 30 বছর দেখেছি, উনি খুবই সাবমিসিভ এবং ভদ্র এবং কথা কিন্তু আসতে বলে। কিন্তু গতকালকের ওনার যে ভাষা দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে এটা ওনার ভাষণটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে হয়তো তার ঠোঁটটাকে লিপসিং করে এটা জনগণকে একটা ভয়ভীতি দেওয়ার জন্য এই শেখ হাসিনার স্বৈর শাসনকে তার সমর্থন ব্যক্ত করার জন্য। এবং র্যাবের ডিজি এবং পুলিশের আইজি দুইজনই কিন্তু সুন্দর করে বলেছে যে এই হত্যাযজ্ঞ স্টুডেন্টরা করে নাই, এই হত্যাযজ্ঞ করেছে জামাত শিবির এবং এটা ফান্ডিং করেছে বিএনপি, যেখানে র্যাবের ডিজি এবং পুলিশের আইজি দুইজনই একই কথা বলেছে। এখন আসেন সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধানের বক্তব্য দেখে বা সেনাপ্রধানের আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি 1971 সালে যে 9 মাস যুদ্ধকালীন সময় চলে গিয়েছি, যেখানে জেনারেল নিয়াজি মাঝে মাঝে যে সমস্ত ধ্বংসযজ্ঞগুলো হতো, মুক্তিযোদ্ধারা যে সমস্ত ধ্বংসযজ্ঞগুলো করেছে, সরকারি সম্পদ নষ্ট করেছে, উনি এগুলো ভিজিটে যেতেন, এসে উনি আবার প্রেস ব্রিফিং করে এই সম্পদের যে ধ্বংসযজ্ঞ এটার উনি বর্ণনা করতেন। কিন্তু যে পরিমাণ মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, যে পরিমাণ মুক্তিযোদ্ধা বা আমাদের মা বোনের ইজ্জত লুটিয়ে নিয়েছে এবং যে পরিমাণ খুন ওই যে লুটতরাজ করা হয়েছে, এই কথা কিন্তু জেনারেল নিয়াজি সাহেব একটিবারও বলতেন না। আমাদের সেনাপ্রধানও কিন্তু জেনারেল নিয়াজি সাহেবের প্রতিক্রিয়া আমি দেখতে পেয়েছি 53 বছর পরে এসে। যদিও 1971 সালে জেনারেল নিয়াজি এই বক্তব্য বোঝার মতো বয়স আমার তখন হয় নাই, কিন্তু আমি এখন এসে দেখেছি যে আমি 1971 সালে 53 বছর পরে আমি আরেকজন জেনারেল নিয়াজির বক্তব্য আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য থেকে আমি পেয়েছি। আপনি যদি ওনার বক্তব্য বিশ্লেষণ করেন, উনি এসে বলেছেন যে সমস্ত সরকারি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত এবং এটা সরকারের অনেক সরকার এবং রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু উনি কিন্তু একটি বারো 200 বা 300 বা 400 বা 500 যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, একটি বারো এই সমস্ত ছাত্র বা যারা নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে নাই, দুঃখ প্রকাশ করে নাই এবং একটি বারো এইটা বিষয় নিয়ে আলোচনা করে নাই। সেনাপ্রধানও করেন নাই, পুলিশের আইজিপিও করেন নাই, র্যাবের ডিজিও করে নাই। তাহলে এইগুলো দিয়ে আপনি কি ভাবছেন তাহলে আন্দোলন শেষ হয়ে গিয়েছে? এনামুল হক মনির, আন্দোলন শেষ হয় নাই। আপনার যদি অসুস্থ হন তাহলে আপনি যে কারণে অসুস্থ ওই বিষয়ে যদি আপনাকে ওষুধ প্রয়োগ না করা হয় তাহলে হয়তো আপনি সাময়িক অ্যান্টিবায়োটিক, আপনি হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খেয়ে হয়তো কিছুদিন আপনি একটু ভালো অনুভব করবেন, সেটা হয়তো 2 দিন হতে পারে, 4 দিন হতে পারে, 5 দিন হতে পারে। বাট আপনার যে সমস্যা, এই সমস্যা যদি আপনি অ্যাড্রেস না করেন, সমস্যার যদি ওষুধ প্রয়োগ না করেন, তাহলে কিন্তু আপনি সুস্থ হবেন না। এখন আপনি যে আন্দোলনটা এবং যে ক্ষোভটা জিয়ে রেখে সরকার দেখেন সুন্দর করে উনি আদালতের মাধ্যমে বলেছেন 93% কোটা প্রদান করা হলো মেধাবীদের উদ্দেশ্যে। অর্থাৎ 93% কোটা কি, যদি 100% কোটাও দেওয়া হয়, গত 16 বছরে কোনো মেধাবী কেউ চাকরি পায় নাই আদার দেন আওয়ামী লীগ ছাড়া। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এবং আপনাকে আমি হলফ করে বলছি, গত 16 বছরে রিটেনে পাশ করার পরে ভাইভাতে যাওয়ার আগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এনএসআই এবং ডিজিএফআই দিয়ে এটা ইনকোয়ারি করা হয় এবং কে কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে,
কেউ যদি আওয়ামী লীগ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয় তার নামের পাশে শর্ট করে লিখে রাখা হয় এ, কেউ যদি বিএনপি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয় তার নামের পাশে লিখে রাখা হয় বি, কেউ যদি জামাত বা কেউ যদি নামাজ টামাজ পড়ে তাহলে হলো জে, কেউ আওয়ামী লীগও না বিএনপিও না, সে হচ্ছে নিউট্রাল বা এন, আবার কেউ বিএনপি করে না কিন্তু আওয়ামী লীগে ভোট দেয় না, তার মানে সে এন্টি আওয়ামী লীগ এ। এই সমস্ত নামের শর্ট ফর্ম গুলো করে যারা রিটেনে পাস করে প্রত্যেকের নামের পাশে এটা লিখে রেখে যখন ভাইবা বোর্ডে পাঠানো হয় তখন ভাইবা বোর্ডের চেয়ারম্যানকে কপিটা দেওয়া হয় এবং ভাইবা বোর্ডের যারা অন্যান্য মেম্বার তাদেরকে কপিটা দেওয়া হয়। কপিটা দেওয়ার পরে আপনি যত মেধাবী হন, যত ভালো স্টুডেন্ট হন, আপনি রিটেনে হাইয়েস্ট নাম্বার পান, ফার্স্ট হন, কিন্তু আপনি যদি বিএনপি বা জামাত যদি হন তাহলে কিন্তু আপনার চাকরি কিন্তু হবে না। তা আপনি এই 93% মেধাবী কোটা দেন আর 98% দেন, এটা আসলে ওই শেখ হাসিনার যে 100তে 100% কোটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ফ্যামিলি বা আওয়ামী লীগের লেসপেন্সার ছাড়া গত 16 বছরে কেউ চাকরি পায় নাই, ভবিষ্যতেও কেউ চাকরি পাবে না।